সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার সারা বিশ্ব করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর থেকে সারা বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, একই সাথে আমাদের বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ। তোমরা এসএসসি পরীক্ষার্থী বা দশম শ্রেণীতে যারা পড়ো তারা নিজেরাও জানো যে এই অবস্থার পরিপ্রেক্ষিতে তোমাদের এসএসসি পরীক্ষাও পিছানো হয়েছে। কিন্তু আমরা রোটারি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে 2021 সালের 20শে জানুয়ারি থেকে এবং তারও পূর্বে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। সেই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রয়েছে আমার পাঠ, ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র, নাগরিকতা ও আইন, রাষ্ট্রের উপাদান ও কার্যাবলী। এই বিষয়ের উপরে আমি একটি শর্ট নোট দিব এবং আমার বক্তব্য উপস্থাপন করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে রাষ্ট্র, নাগরিকতা ও আইন, রাষ্ট্রের ধারণা, এই সম্পর্কে আমাদের প্রথমত জানতে হবে। রাষ্ট্র হচ্ছে সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান। সমাজে বসবাসরত সকল মানুষকে একটি ঐক্যসূত্রে বাঁধা এবং তাদের কল্যাণ ও সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রের আবির্ভাব ঘটে। সমাজ বিকাশের একটি স্তরের সমাজের মধ্য থেকে রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে। প্রাচীন ও মধ্যযুগে রাষ্ট্রকে মনে করা হতো ঈশ্বরের সৃষ্টি করা একটি প্রতিষ্ঠান। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রকে সার্বজনীন কল্যাণ সাধনকারী এবং মানুষের স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য প্রতিষ্ঠান বলে ব্যাখ্যা করেছেন। রাষ্ট্র হল নাগরিকদের জন্য, নাগরিকের সুখ ও শান্তি বিধান করার জন্য রাষ্ট্রকে অনেক কাজ করতে হয়। রাষ্ট্রের এই কাজ কতগুলো অপরিহার্য এবং কতগুলো ঐচ্ছিক। আবার রাষ্ট্রের প্রতি নাগরিকদেরও বেশ কিছু দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হয়। অন্যদিকে নাগরিক জীবনের নিরাপত্তা বিধান এবং সমাজে বিদ্যমান সমস্যাগুলো প্রতিরোধ ও প্রতিকারে আইনের বিধিবিধান আবশ্যক। এই অধ্যায়ে আমরা রাষ্ট্র, নাগরিক, আইন সম্বন্ধে অবহিত হব। রাষ্ট্রের ধারণা। প্রথমত রাষ্ট্রের ধারণা। রাষ্ট্রের ধারণা। রাষ্ট্রের ধারণা। প্রত্যেক মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। হঠাৎ কোনো রাষ্ট্রের উৎপত্তি হয়নি। আদিম মানুষ প্রথমে গোত্রকে ভিত্তিক বসবাস করত। সময়ের পরিবর্তনে একসময় রাষ্ট্রের উৎপত্তি হয়। মানুষই রাষ্ট্র সৃষ্টি করে। রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক নাগরিকই রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চলতে হয়। রাষ্ট্রে বসবাসকারী জনগণকে ওই রাষ্ট্রের নাগরিক বলা হয়। নাগরিকদের সুষ্ঠুভাবে বাঁচার জন্য রাষ্ট্র অনেক কাজ করে থাকে। রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক তত্ত্ববিদরা রাষ্ট্রকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। অ্যারিস্টটলের মতে স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। রাষ্ট্রবিজ্ঞানী আর.এম. ম্যাককাইভারের মতে রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন, আর কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ হয়। অধ্যাপক গার্নার রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশত্রু নিয়ন্ত্রণ হইতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি ওই জনসমাজ সম্ভবতই অনুগত। অধ্যাপক গার্নারের সংজ্ঞাটি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে চারটি উপাদান এই সংজ্ঞায় বিদ্যমান। এক, নির্দিষ্ট ভূখণ্ডের কথা তিনি বলেছেন।
নির্দিষ্ট ভূখণ্ড। 2 জনসমষ্টি। নির্দিষ্ট ভূখণ্ডের পরে অধ্যাপক গার্নার বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত জনসমাজের কথা বলেছেন। তিনি বহু সংখ্যক জনসমাজ 3 নম্বরে বলেছেন সার্বভৌম শক্তি। সার্বভৌম শক্তির কথা তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হইতে মুক্ত। বহিঃশত্রু নিয়ন্ত্রণ হল সার্বভৌম। বহিঃশক্তির নিয়ন্ত্রণ হইতে মুক্ত। নিয়ন্ত্রণ থেকে মুক্ত। এবং সব শেষে আমরা দেখতে পাই যে সুসংগঠিত সরকার। 4 নম্বরে তিনি বলেছেন সুসংগঠিত সরকার। সুসংগঠিত সরকার ব্যবস্থা। সরকার। তাহলে রাষ্ট্রবিজ্ঞানী গার্নারের এই সংজ্ঞাটি এই জন্যই শ্রেষ্ঠ যে তিনি 4টি উপাদান এই সংজ্ঞায় উপস্থাপন করেছেন। 1 নির্দিষ্ট ভূখণ্ডের কথা তিনি বলেছেন, বহু জনসমাজের কথা তিনি বলেছেন এবং বহিঃশত্রুর নিয়ন্ত্রণ থেকে মুক্ত বলেছেন এবং সুসংগঠিত সরকার বলেছেন। এই সংজ্ঞাটি বিশ্লেষণ করলে প্রকারান্তে আমরা 4টি উপাদানকেই, রাষ্ট্রের 4টি উপাদানকেই স্পষ্টভাবে দেখতে পাই। 4টি উপাদানের মধ্যে আমরা এই গার্নারের এই সংজ্ঞাটি, গার্নারের সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা 1 নম্বর পাই। দ্যাট ইজ বহু জনসমষ্টি। এটাকে আমরা বলি জনসমষ্টি। জনসমষ্টি বিষয়ে আমরা আখ্যায়িত করতে পারি জনসমষ্টি। নাম্বার 2 আমরা নির্দিষ্ট ভূখণ্ড। এখানে আমরা গার্নারের সংজ্ঞায় স্পষ্টই নির্দিষ্ট ভূখণ্ড পেয়েছি। নির্দিষ্ট ভূখণ্ড। আমরা ব্যাখ্যায় পরে আসব বন্ধুগণ। এরপরে আমরা বহিঃশত্রু। অধ্যাপক গার্নার বলেছেন বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত। দ্যাট ইজ সার্বভৌমত্ব। এইটাকে আমরা সার্বভৌমত্ব হিসাবে আখ্যায়িত করতে পারি। সার্বভৌমত্ব হিসাবে আমরা আখ্যায়িত করতে পারি। এবং পরিশেষে আমরা সুসংগঠিত সরকারের কথা বলেছেন। দ্যাট ইজ সরকার। এইটাকে আমরা, এটা একটি সরকার হিসাবে আমরা এই 4টি উপাদান আমরা পেয়ে থাকি। এই 4টি উপাদানকে বিশ্লেষণ করে ক্ষেত্রে আমরা প্রথমেই বলতে পারি জনসমষ্টির কথা। দ্যাট ইজ এই যে জনসমষ্টি বলতে আমরা অধ্যাপক গার্নার কি বলতে বুঝাইছেন। রাষ্ট্রের প্রাথমিক উপাদান হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকে বোঝায়। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি একান্ত অপরিহার্য। জনসমষ্টির ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা এবং পারস্পরিক সম্পর্ক হতে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। তবে রাষ্ট্র গঠনের জন্য জনসংখ্যা কত হবে তার কোনো ধরা বাঁধা নিয়ম নেই। জনসংখ্যা কমও হতে পারে কিংবা জনসংখ্যা বেশিও হতে পারে, কিংবা জনসংখ্যা শিক্ষিতও হতে পারে কিংবা জনসংখ্যা অশিক্ষিতও হতে পারে। জনসংখ্যা এইরকম একটি ধারণা তিনি দিয়েছেন। রাষ্ট্রের জনসংখ্যা কয়েক কোটি হতে পারে, আবার কয়েক লাখ বা কয়েক হাজারও হতে পারে, আবার কয়েক হাজারও হতে পারে। গণচীন
ও ভারতের জনসংখ্যা 100 কোটির উপরে। অন্যদিকে স্যান মেরিনো ও মিনাকো এই দুটি ক্ষুদ্র রাষ্ট্রের জনসংখ্যা যথাক্রমে 33,225 ও 38,000 2016 সালে আদমশুমারি অনুযায়ী। পরবর্তীতে আমরা বলতে পারি যে নির্দিষ্ট ভূখণ্ড বলতে আমরা বৃহৎ ভূখণ্ড চালিত একটি রাষ্ট্রকেও বলতে পারি বা ছোট ভূখণ্ডের রাষ্ট্রকেও বলতে পারি। নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য দ্বিতীয় উপাদান। প্রত্যেক রাষ্ট্রই একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা দ্বারা পরিবেষ্টিত হবে। প্রত্যেক রাষ্ট্রের নির্দিষ্ট সীমারেখা থাকবে, স্থলভাগ, সমুদ্র সীমা, আকাশ সীমা ইত্যাদি থাকবে। রাষ্ট্রের জনগণের বসবাসের জন্য নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ আবশ্যক। জনসমষ্টি ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী আন্দোলন, সংগ্রাম ও যুদ্ধের মাধ্যমে আমরা সাংবিধানিকভাবে নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি। প্রতিটি রাষ্ট্রে ভূখণ্ডের সীমানা কেন্দ্রিক নিরাপত্তা বেষ্টনী গড়ে ওঠে। ভূখণ্ড বড় হতে পারে, আবার ছোট হতে পারে। যেমন রাশিয়ার আয়তন অনেক বড় আর ছোট আয়তনের রাষ্ট্র হল দারুসালাম, সুইজারল্যান্ড, ব্রুনাই ইত্যাদি। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ ভূখণ্ডটি পৃথিবীর মানচিত্রে সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হিসাবে স্থান পায়। অনেক সময় রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড বেশ কয়েকটি দ্বীপের সমষ্টিও হতে পারে, যেমন জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই সমস্ত রাষ্ট্রগুলো অনেকগুলো দ্বীপের সমন্বয়ে গঠিত। এরপরের উপাদান যদি আমরা বিশ্লেষণ করি, আমরা তাই পাই সার্বভৌমত্ব। রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান হলো সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা। সার্বভৌম বলতে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাকে বোঝায়। সার্বভৌম বলতে রাষ্ট্রের সর্বোচ্চ বা চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়, যে শক্তি বহিঃশত্রুর নিয়ন্ত্রণ থেকে দেশকে মুক্ত রাখবে এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা পায়। এই ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে সার্বভৌমত্ব আছে বিধায় রাষ্ট্রের ওই বৈশিষ্ট্য, যার ফলে নিজের ইচ্ছা ছাড়া অন্য কোনো ইচ্ছার দ্বারা রাষ্ট্র আইনসঙ্গতভাবে আবদ্ধ নয়। প্রত্যেক সমাজ ব্যবস্থার চূড়ান্ত ক্ষমতা কার্যকর করার জন্য একটিমাত্র কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকবে, যার এই ক্ষমতা বলে সার্বভৌম ক্ষমতা। সার্বভৌমের আদর্শই হল আইন। সার্বভৌমের আদর্শ বা আইন মানতে সকলেই বাধ্য। সার্বভৌম ক্ষমতার আভ্যন্তরীণ ও বাহ্যিক দুটি দিক আছে। আভ্যন্তরীণ ক্ষমতা প্রয়োগের মধ্য দিয়ে রাষ্ট্রের মধ্যকার সকল শান্তি, ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা পায়। সার্বভৌম ক্ষমতার ঊর্ধ্বে কোনো কর্তৃপক্ষ নেই। বাহ্যিক সার্বভৌমত্বের অর্থ হল রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে বহিঃশত্রুর নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে। কেবল জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড ও সরকার দ্বারা থাকা সত্ত্বেও একটি দেশের সার্বভৌম ক্ষমতা না থাকলে তা রাষ্ট্র হিসেবে বিবেচিত হবে না। যতদিন রাষ্ট্রের স্থায়িত্ব বিদ্যমান থাকে, ততদিন সার্বভৌমত্বের স্থায়িত্ব থাকবে। সরকারের পরিবর্তন সার্বভৌমত্বের স্থায়িত্বকে নষ্ট করে না। সুতরাং জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব, এই চারটি উপাদান নিয়েই রাষ্ট্র গঠিত। রাষ্ট্রের চতুর্থ উপাদানটি হল সরকার, যে এখানে সরকার নাম দেওয়া হয়েছে। রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদানটি হল সরকার। সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে রাষ্ট্র গঠন আংশিকভাবে সম্পন্ন হয়। রাষ্ট্র পরিচালনার জন্য 3টি বিভাগ থাকে: আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। এই 3 বিভাগের সমন্বয়ে সরকার গঠিত হয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সাধারণত নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের সরকার গঠন করে। সরকার পদ্ধতি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন হতে পারে। সরকার বলতে ব্যাপক অর্থে শাসক গোষ্ঠী সকলকে বোঝায়, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা অংশগ্রহণ করে, অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা সরকার কর্তৃক পরিচালিত হয়। অধ্যাপক গার্নারের মতে, রাষ্ট্র যদি জীবদেহ হয় তবে সরকার হলো এর মস্তিষ্ক স্বরূপ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা
রাষ্ট্র গঠনের 4টি প্রধান উপাদান দেখতে পাই। একটি হলো জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সার্বভৌমত্ব এবং সরকার। এবার আসি আমরা রাষ্ট্রের কাজ, রাষ্ট্রের কার্যাবলী। রাষ্ট্রের কার্যাবলী, রাষ্ট্রের রাষ্ট্রের কার্যাবলী। রাষ্ট্র সাধারণত কি কি কাজ করে থাকে? প্রথমত রাষ্ট্র দুই ধরনের কাজ করে থাকে। দুই ধরনের কাজ করে। এক হলো কল্যাণমূলক কাজ, নিয়ন্ত্রণমূলক কাজ এবং কল্যাণমূলক কাজ। প্রথম হলো নিয়ন্ত্রণমূলক কাজ। নিয়ন্ত্রণমূলক কাজ। 2 নম্বর হলো কল্যাণমূলক কাজ। কল্যাণমূলক কাজ। কল্যাণমূলক কাজ, এই কাজগুলোকে দুই ধরনের ভূমিকার ভিত্তিতে আধুনিক রাষ্ট্রের কার্যাবলীকে দুই ভাগে ভাগ করা যায়, বা এটাকে আধুনিক চিন্তায় আমরা বলতে পারি। এটাকে আমরা আধুনিক চিন্তায় বলতে পারি যে একটি হলো অপরিহার্য বা মুখ্য কাজ। একটি হলো অপরিহার্য বা মুখ্য কাজ। কাজ। 2 নম্বরটা হলো, 2 নম্বরে আমরা বলতে পারি যে কল্যাণমূলক বা ঐচ্ছিক কাজ। কল্যাণমূলক বা ঐচ্ছিক কাজ। ঐচ্ছিক কাজ, এই দুই ধরনের কাজই প্রধানত কাজ করে থাকে। প্রথমত কথা হলো অপরিহার্য বা মুখ্য কাজ কি? অপরিহার্য বা মুখ্য কাজ কি? এই কাজটি হলো সরকার পরিচালনা করা। দ্যাট ইজ, যে কাজটি ছাড়া রাষ্ট্র তার অস্তিত্ব টিকে রাখতে পারে না, সেই কাজটি হলো মুখ্য কাজ। রাষ্ট্রের অস্তিত্ব টিকে রাখার জন্য এটা ম্যান্ডেটরি, এটা তাকে করতেই হয়। এই কাজগুলোকেই বলা হয় অপরিহার্য কাজ বা মুখ্য কাজ। রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বসবাসরত জনগণের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্র যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করে সেগুলোকে অপরিহার্য বা মুখ্য কাজ বলা হয়। রাষ্ট্রের অপরিহার্য কাজগুলো হলো R.M. ম্যাকাইভারের মতে দ্য মডার্ন স্টেট গ্রন্থে লিখেছেন বা বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক কাজ বা দায়িত্ব। নাগরিকদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষার নিশ্চয়তা থেকে রাষ্ট্র নামক সংগঠনের সৃষ্টি। জনগণকে আইন মেনে চলতে বাধ্য করা হয়। সমাজের শান্তি ভঙ্গকারীদেরকে শাস্তির বিধান করা এবং সামগ্রিক আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার ব্যবস্থা করা। রাষ্ট্র আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ও অন্যান্য আধা সামরিক বাহিনী গড়ে তোলে। বাংলাদেশে পুলিশ, র্যাব, আনসার, গ্রাম প্রতিরক্ষা দল ইত্যাদি আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনী কাজ করে। জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা রাষ্ট্রের অপরিহার্য কাজ। দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং বৈদেশিক আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, প্রতিরক্ষা বাহিনী গঠন ও পরিচালনা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব। আধুনিককালে প্রতিটি স্বাধীন রাষ্ট্রই শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলছে। প্রতিরক্ষা বাহিনীর সামর্থ্য ও আধুনিকায়নে একটি রাষ্ট্রকে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ সুবিধা প্রদান করে, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র বা রাশিয়ার বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদানে তাদের দেশ রক্ষা বাহিনীর বিভিন্ন ভূমিকা রয়েছে। স্থল, নৌ, বিমান বাহিনীর সমন্বয়ে প্রতিরক্ষা বাহিনী ব্যবস্থা গড়ে উঠেছে।
এরপরে আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রকে পরিচালিত করা, রাষ্ট্রীয় ভূখণ্ডে অবস্থিত সম্পদের উপর দাবি প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার জন্য বহির্বিশ্বের সাথে বহির্বিশ্বে অর্থনৈতিক বাজার সৃষ্টি সম্প্রসারণ করা, বিদেশে অবস্থানরত দেশের নাগরিকদের নিরাপত্তা ও সেবা প্রদান করা। এরপরে আইন প্রণয়ন কাজ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। রাষ্ট্রীয় আইনসভা ও পার্লামেন্ট মাধ্যমে আইন প্রণীত হয়। দেশের প্রধান বিচারপতি নেতৃত্বে জুডিশিয়াল কাউন্সিল, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট প্রভৃতি বিচারালয়ের মাধ্যমে দেশের সুষ্ঠু বিচার ব্যবস্থা কায়েম করে থাকে রাষ্ট্র। এই কাজটি হলো রাষ্ট্রের অপরিহার্য কাজ। তাছাড়া রাষ্ট্র দৈনন্দিন কার্যাবলী সম্পাদন করে নিয়ন্ত্রণ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রত্যেক রাষ্ট্রে প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হয়। প্রশাসনিক কাঠামো কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ, তাদের কর্মবন্টন, নির্দেশ, কাজ তদারক এবং পরিচালনা করা রাষ্ট্রের বাধ্যতামূলক কাজ। এরপরে বাকি আমরা আসি যে কল্যাণমূলক কাজ। এই কল্যাণমূলক বা ঐচ্ছিক কাজগুলোর মধ্যে প্রথমত আসে বর্তমানে প্রত্যেকটি রাষ্ট্রই কল্যাণমূলক রাষ্ট্র, অর্থাৎ আগে এই রাষ্ট্রকে বলা হয়তো পুলিশি রাষ্ট্র, কিন্তু বর্তমানে এটাকে বলা হয় ওয়েলফেয়ার স্টেটে বর্তমানে প্রত্যেকটি রাষ্ট্রই কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে নিজেদের দাবি করে। রাজনৈতিক তত্ত্ববিদরা এখন একমত যে রাষ্ট্রের ভূমিকা শুধু আইন শৃঙ্খলা রক্ষা এবং কর আদায়ের মাধ্যমেই সীমাবদ্ধ হওয়া উচিত নয়। রাষ্ট্রকে অবশ্যই সমাজের সামগ্রিক উন্নতির জন্য নাগরিকদের নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক জীবনে পূর্ণ বিকাশের কল্যাণমূলক ভূমিকার অবতীর্ণ হতে হবে। জনকল্যাণ ও উন্নয়নে রাষ্ট্রের ওই কাজগুলো ঐচ্ছিক বা গণ কাজ। যে রাষ্ট্র অর্থনৈতিকভাবে যত বেশি উন্নত, তার ঐচ্ছিক কার্যাবলী তত বিস্তৃত বা বড়। রাষ্ট্রের জনগণকে শিক্ষিত করে তোলা রাষ্ট্রের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ। শিক্ষিত জনগোষ্ঠী রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ। শিক্ষিত নাগরিক তার অধিকার, দায়িত্ব, কর্তব্য সম্পাদনে সচেতন থাকেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হন। এজন্য রাষ্ট্র শিক্ষা ব্যবস্থার বিস্তারের জন্য অধিক গুরুত্ব প্রদান করেন। শিক্ষা সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেন। জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিদ্যমান বিভিন্ন বৈষম্য, কুপ্রথা দূরীকরণে রাষ্ট্র গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা পালন করে। রাষ্ট্র তার নাগরিকদের স্বাস্থ্য রক্ষায় এবং অসুস্থদের স্বাস্থ্য সেবা প্রদানে হাসপাতাল, দাতব্য চিকিৎসালয়, শিশু সনদ, মাতৃমঙ্গল কেন্দ্র, পরিবার পরিকল্পনা কেন্দ্র, দেশব্যাপী অস্থায়ী হেলথ ক্যাম্প, পেন ইত্যাদি কার্যক্রম করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়াও আধুনিককালে রাষ্ট্রের আরও বহু উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। আঞ্চলিক দেশ হিসাবে আঞ্চলিকতা প্রত্যেকটি অঞ্চলে আন্তর্জাতিক সম্পর্কে বজায় রাখতে হয় এবং আঞ্চলিকভাবে উন্নয়নের জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সমন্বয় সাধন করে কর্মসূচি প্রণয়ন করাও ঐচ্ছিক কাজের অংশ। এছাড়া আভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা, দেশের কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধি করা এবং তার সংরক্ষণ করা, নিয়ন্ত্রণ করা এবং শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা, চাহিদা অনুযায়ী শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলাও এই ঐচ্ছিক কাজের অংশ। অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট, সেতু, সড়ক, রেলপথ, নৌপথ, বিমানপথ, তার, টেলিযোগাযোগ, বিশেষ করে ইন্টারনেট, এগুলোর ব্যবস্থা করা রাষ্ট্রের অপরিহার্য ঐচ্ছিক কাজ এবং এই কাজগুলো রাষ্ট্র সম্পাদন করে থাকে সবই জনগণের কল্যাণের জন্য। জনগণ যাতে উপকৃত হয়, দেশ যাতে উন্নত হয়, তার জন্য এই কাজগুলো সম্পাদন করে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনায় আমরা কি শিখতে পারলাম? আজকের আলোচনায় আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রের ধারণা সম্বন্ধে আমরা যথাযথ জ্ঞান অর্জন করতে পারলাম এবং রাষ্ট্রের উপাদান সম্পর্কে দেখলাম 4টি উপাদান পরিলক্ষিত হলো: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সার্বভৌমত্ব, সরকার।
এরপরে আমরা আসি রাষ্ট্রের কার্যাবলী। রাষ্ট্র সাধারণত কি কি কাজ করে থাকে? রাষ্ট্র দুই ধরনের কাজ করে থাকে, একটি হলো নিয়ন্ত্রণমূলক আর হলো কল্যাণমূলক কাজ। এইগুলোই রাষ্ট্রবিজ্ঞানীরা অপরিহার্য বা মুখ্য কাজ এবং কল্যাণমূলক বা ঐচ্ছিক কাজ হিসাবে আখ্যায়িত করেছে। আমি আগেই বলেছি, অপরিহার্য বা মুখ্য কাজ হলো শাসন কার্য পরিচালনা করা, সার্বভৌমত্ব বজায় রাখা, সীমারেখা নিশ্চিত করা, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, দেশ শাসনের জন্য কর্মকর্তা কর্মচারী নিয়োগ করা এবং তাদের কাজ বন্টন করে দেওয়া, অর্থনৈতিক অবস্থা বজায় রাখা। আর কল্যাণমূলক কাজগুলো বা ঐচ্ছিক কাজগুলোর মধ্যে রয়েছে জনসেবামূলক কাজ করা, রাস্তাঘাট করা, জনগণের শিক্ষার ব্যবস্থা করা, স্বাস্থ্য সুরক্ষা করা, কৃষির উন্নতি করা, শিল্প স্থাপন করা, রেলপথ, সড়কপথ, নৌপথ, বিমানপথ উন্নতি করা, ডাক, তার, টেলিযোগাযোগ ও ইন্টারনেটের ব্যবস্থা করা এবং সমুদ্র বন্দর স্থাপন করা এবং বিভিন্ন প্রকার যত উন্নয়নমূলক কাজ আছে সবই ঐচ্ছিক কাজের অংশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে তোমাদের সাথে আজকে আমাদের এখানেই আমি সমাপ্ত করছি। আশা করি তোমরা পাঠ্যপুস্তকের সাথে মিলে এই বিষয়টি নিয়ে তোমরা সুন্দর একটি প্রশ্নের উত্তর তৈরি করতে পারবে এবং আশা করি তোমরা এই পাঠ থেকে অনেক উপকৃতও হয়েছ। সবাইকে ধন্যবাদ দিয়ে সবাইকে ইউটিউবে রোটারি স্কুল অনলাইন ক্লাস প্রত্যক্ষ করার জন্য বা দেখার জন্য আহ্বান জানাচ্ছি এবং কমেন্ট বক্সে কমেন্ট করার জন্যও আহ্বান জানাচ্ছি বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।